বিধানসভায় এখন আর শূন্য নয়, সিপিএম খাতা খুলেছে, একটি আসন জিতেছে। আর তারপরে বিজেপির সৌজন্যে শতাধিক পার্টি অফিস ফিরে পেয়েছে, যেগুলো তৃণমূলের দখলে চলে গিয়েছিল। আর এটুকু অক্সিজেন পেয়েই সিপিএম আবার জেহাদিদের সমর্থনে নেমে পড়েছে। এই জেহাদিদের যেমন ওষুধ দেওয়া দরকার, ঠিক তেমনভাবেই সিপিএম সম্পর্কে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ওই বাড়িতে দরজার গেটে লেখা থাকে না, ওইভাবেই আমি বলছি, সিপিএম হইতে সাবধান। ওরা মুসলমানদের নিয়ে নতুন করে রাজনীতি করছে, যেখানে জেহাদিদের সমর্থন করছে। ওরা অন্যায়কে সাপোর্ট করতে চাইছে। তৃণমূল কংগ্রেস সরকার যে যে অন্যায় করেছে সেই অন্যায়গুলোকে টিকিয়ে রাখতে চাইছে, আর সংখ্যালঘুদের উস্কানি দিতে চাইছে। তাতে কলকাতার কয়েকটা জায়গায় গোলমাল তৈরি হয়েছে। এর পিছনে আসলে কি লক্ষ্য? সিপিএমের কোনোদিন ভোটে জিততে না পারা, খালি টিভিতে বসে বড় বড় কথা বলা শতরূপ ঘোষ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তারা কেন এরকম হামলে পড়লেন জেহাদিদের বাঁচাতে, সেটা আমি আজকে আপনাদের না বলবো, আপনাদের স্মরণ করাবো অনেক কিছু। মনে রাখতে হবে, সিপিএমের যোগ্য শিক্ষার্থী ছিলেন আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দেখানো পথেই চলেছে। সিপিএম আমলেই তো আজকে যে অটোর দৌরত্ব, টোটোর দৌরাত্ম, তৃণমূল আমলে আমরা যে সমালোচনা করছি অনেকে, বিজেপি পরিষ্কার বলে দিয়েছে আমাদের কোনো ইউনিয়ন নেই। এই ইউনিয়নের জন্ম কে দিয়েছিল? অটোক্রেসি যাকে বলে, সেটা শুরু হয়েছিল বাম জমানায়। তখন টোটো ছিল না, কিন্তু ট্রেকারের দাপট ছিল। আপনাদের মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আপনাদের বলি, এই বিধানসভায় একটি আসন পাওয়ার পর ধর্ম কর্ম এড়িয়ে রাজনীতিতে টিকে থাকা যাবে না, এটা বুঝেছে নতুন করে সিপিএম। চিরকাল ওরা ধর্মের বিভাজন করে রাজনীতি করে এসেছে। ওরা বুঝতে পেরেছে এবার মুসলিমদের ধরে ভেসে থাকতে হবে, আর কিছু হিন্দুদের দলে টেনে ওই ভেসে থাকার পর মাথা তুলতে হবে। কিন্তু সেটা হতে দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকা প্রয়োজন সেটা নিয়ে এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এবার সিপিএমের শতরূপ ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের আসল লক্ষ্য কি, এবং বাংলায় জেহাদিদের কেন কড়া দাওয়াই দেওয়া প্রয়োজন, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। আমরা জানি যে তিলজলার একটা বেআইনি চামড়ার কারখানায় আগুন লেগে 3 জনের মৃত্যু হয়েছে। এরপর ওই তিলজলা টালিখোলা মসজিদের কাছে ওই চামড়ার কারখানায় আগুন লাগার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন। এই কারখানাটা ছাড়াও ওখানে অনেক অবৈধ নির্মাণ রয়েছে, যেগুলো খুব বিপজ্জনক, যতগৃহ হয়ে আছে। একটা ঠিকঠাক সরকারের দায়িত্ব শুধু আগুন লাগলে নেভানো নয়, যাতে আগুন না লাগে তার ব্যবস্থা করা। সেটার জন্যই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছিল। হাইকোর্টের রায়ে আপাতত তা স্থগিত আছে, সুতরাং এ নিয়ে কিছু বলা যাবে না। কিন্তু ওই বুলডোজার দেখে কেন শতরূপ ঘোষরা ঝাঁপিয়ে পড়লেন সেটা জানতে হবে। এতদিন এই যে পুরসভার উপরে দোষ দেওয়া হচ্ছে, তারা কেন বাড়ির অনুমোদন দিয়েছে, একটা একটা করে দেখিয়ে দেবো। সিপিএম আমল থেকে এগুলো কিভাবে শুরু হয়েছিল। তৃণমূল তো সেটাকে যোগ্য ছাত্রের মতো বাড়িয়ে নিয়ে গেছে। বড় হাসি পায় জানেন, এই সিপিএম এর লোকজনকে দেখলে আমার হাসি পায় কেন, তারা ওখানে গিয়ে বলছে তৃণমূলের জনপ্রতিনিধিরা নেই কেন।
এটা ঠিক, যেখানে আগুন লেগেছে সেখানে গত 15 বছরের বেশি সময় ধরে সেখানকার বিধায়ক জনাব জাভেদ খান, একসময় তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, ওই যে জি খান রোড, সেটা মানে যেখানে কারখানাটা আগুন লেগেছিল যেটায়, এবং অবৈধ নির্মাণগুলো যেখানে রয়েছে, ওটা পুরসভার মানে কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরকে জাভেদ খানেরই ছেলে ফৈয়াজ আহমেদ খান, দুজনেই কার্যত পলাতক। অনেক বেআইনি কাজের মামলা আছে তাদের বিরুদ্ধে, এবং এগুলো যে নির্মাণ হয়েছিল এই নির্মাণে তাদের ভূমিকা ছিল। তারা কিন্তু এলাকায় ঢুকছেন না, এই না ঢোকার সুযোগটা নিয়ে শূন্যস্থান পূরণ করতে ওখানে গিয়ে হাজির হয়েছেন শতরূপ ঘোষ। ঠিক আছে, তিনি আদালত থেকে ওই স্থগিতাদেশের কাগজ বের করেছেন, নির্দেশ বের করেছেন, কিন্তু স্থগিতাদেশ যে কোনো মামলায় প্রথমে দেওয়া হয়, কারণ মামলাটা শুনতে হবে, কার কাছে কি প্রমাণ আছে দেখতে হবে, এর জন্য। ঠিক আছে, কিন্তু এই যে বেআইনি কাজের সমর্থন তারা দিচ্ছে, এটা তো আর আদালতে গিয়ে প্রমাণ করতে হবে না, এটা তো সত্য। ওই নির্মাণগুলো বৈধ নয় এটা তারা মানছেন, বলছেন কে পারমিশন দিয়েছে, এখন এরা কোথায় যাবে, এটা তো করা যায় না। চোর চুরি করলে আমাদের তো ছেড়ে দেওয়া উচিত, কারণ সে বড় গরিব। যিনি পয়সার বিনিময়ে খুন করেন তাকে তো ছেড়ে দেওয়া উচিত, কারণ ওটা দিয়েই তার সংসার চলে, মায়ের ওষুধ, বোনের বিয়ে, এসব কি আমরা ভাববো? তাই জেহাদিদের কড়া ওষুধ দিতে হবে, এবং জেহাদিদের সমর্থন যারা দিচ্ছে নিজেদের রাজনৈতিক স্বার্থে, তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবেই হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি মনে করিয়ে দিই, আমি শোনাবো না, আমার কাছে আছে ভিডিওটা, একটি সাক্ষাৎকারে মা সরস্বতীর সম্পর্কে তিনি কতটা অশ্রদ্ধা করেন সেটা খুব গর্বের সঙ্গে বলেছিলেন। প্রকাশ্যে নিষিদ্ধ মাংস ভক্ষণ করে তিনি নিজেকে কমিউনিস্ট বোঝাতে চেয়েছিলেন। কমরেড, মা সরস্বতীকে কেন ফুল দিতে হবে সেটাকে তিনি ননসেন্স বলেছিলেন। ননসেন্স, ভাবুন কে ননসেন্স। যখন কাকদ্বীপে কালী মূর্তি ভাঙা হলো, মুন্ডচ্ছেদন করা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো, তখন এই আইনজীবী রাজনীতিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, কালী তো মাটির মূর্তি, তার আবার মুন্ডু কিসের? কতটা অশ্রদ্ধা ভাবুন। একেই না কালচক্র বলে, কালচক্র। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও কমরেড? আমি কিন্তু মুর্শিদাবাদের লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদ করেছি, আমার মুখে সাজে, কারণ আমার যোগ্যতা আছে। আমি যেদিন কালী মূর্তি ভাঙা হয়েছিল সেদিনও আমি যেভাবে আমার হৃদয় থেকে প্রতিবাদ করেছিলাম সেরকম নয়, কিন্তু মস্তিষ্ক দিয়ে প্রতিবাদ করেছিলাম। মূর্তি ভাঙার কি দরকার? আমি অসভ্যের মতো দালালি করতে গিয়ে বলিনি, যার দর্শনের কোনো মাথা মুন্ডু নেই সেই লেনিনের আবার মুন্ডু কিসের? কমরেড, মনে রাখুন, এই কলকাতায় বেশ কিছুদিন আগে প্রকাশ কারাট একবার এসেছিলেন, তখন তিনি সিপিএম এর সাধারণ সম্পাদক অল ইন্ডিয়ার। তখন তিনি বলেছিলেন যে আরএসএস যে নিঃশব্দ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার উপরে দলকে নজর রাখতে হবে বলেছিলেন। আর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সম্প্রতি সিপিএম এর রাজ্য সম্মেলন শুরু হয়েছে, সেখানে এখনকার যিনি সাধারণ সম্পাদক এম.এ. বেবি তিনি এসেছেন। তিনি এসে বলছেন, এই ধর্মে যারা বিশ্বাস করে তাদের পুরোপুরি বাইরে রেখে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তাই দরকার। কিন্তু ধর্ম মানে সিপিএম এর চোখে তো বিজেপি যে ধর্মকে সমর্থন করে, আরএসএস যে ধর্মকে সমর্থন করে, সেই সনাতন ধর্ম যেটা ভারতের সংস্কৃতি, তাকে সাম্প্রদায়িক বলতে হয়। তাই মুসলিম সমাজের সঙ্গে থাকতে হবে, এটা হচ্ছে অন্তর্নিহিত বার্তা। এই নির্বাচনে তৃণমূলকে মুসলিম সমাজ ভোট দিয়েছে, কিন্তু পুরো ভোটটা দেয়নি। সিপিএম কিছু ভোট পেয়েছে, তাই তারা
তারা ভাবছে এবার পুরো মুসলিম সমাজের ভোটটা আমাদের দিকে আনতে হবে, বিশেষ করে জেহাদিদের ভোটটা। তাতে কিন্তু শিক্ষিত রাষ্ট্রপ্রেমী মুসলিমদের সমর্থন নেই। আর কিছু হিন্দু ভোট তো আছেই সঙ্গে, যারা এখনো কমিউনিজমের যে নেশা, সেই নেশা যাদের এখনো কাটেনি। গোটা পৃথিবী থেকে যে মতবাদ মুছে যাচ্ছে, কেরলেও আর ক্ষমতায় নেই, পশ্চিমবঙ্গেও নেই, ত্রিপুরাতেও নেই, গোটার দেশে এখন শূন্য। খুব তাড়াতাড়ি সিপিএম আঞ্চলিক দল হয়ে যাবে, সর্বভারতীয় তকমাটা হারাবে যেখানে যাচ্ছে। এই পরিস্থিতিতে আরএসএস কে ভয় পাচ্ছে। কিন্তু মুশকিলটা কি জানেন, এরা আরএসএস সম্পর্কে লেখাপড়াটুকু করে না, বিন্দু মাত্র জ্ঞান নেই। কতগুলো শেখানো বলি নেতারা বলেছিলেন, তাই আমরা বলছি যে শতরূপ, দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, এই যে নতুন প্রজন্ম, এরা আসলে নতুন বোতলে পুরনো মদ। তার কারণ সেই যে শিক্ষা দীক্ষা সেটাই রয়ে গেছে, শুধু নিজেরটুকু পড়ব। ওরা অপরের কি মত, সেই ইতিহাস কি, রাষ্ট্রবাদের ইতিহাস কি, জাতীয়তাবাদ কি, একাত্ম মানববাদ তারা পড়বেন আমি ভাবি না। তবে আমি সব মতের পড়াশোনা করতে ভালোবাসি, তাই এই ভোটের আগে আগে দেবেশ দাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, সিপিএম এর নেতা ছিলেন বড়, তার একটা লেখা পড়ছিলাম 2026 সালের নির্বাচনে আরএসএস কি ভূমিকা নেবে। তাতে দেখলাম একটু পড়াশোনা করেছেন, তবে সেই পড়াশোনাটা শুধুমাত্র খবরের কাগজ পড়া। সেখান থেকেই তিনি লিখছেন, আরএসএস চায় হিন্দুত্বের শক্তি বাড়ুক, কিন্তু তার মানে এটা নয় যে আরএসএস চায় যে সেটা বাড়াতে শুধু বিজেপিই কাজ করুক। বিজেপি আরএসএস এর একটা সংগঠন মাত্র। আরএসএস এর এরকম অনেক সংগঠন আছে, যেমন এবিভিপি, বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি। আমি এখানে না দেবেশবাবুকে বলে দিই, দেখুন আরএসএসটা জানতে গেলে ভেতরে ঢুকতে হয়, খুব বড় কারো কাছে যেতে হবে আমি বলছি না, আমি খুব সামান্য, কিন্তু আমার কাছেও যদি একবার জানতে চান আমি বলবো। দেখুন না, এই যে বিজেপি আরএসএস এর কোনো সংগঠন নয়, এবিভিপিও নয়, আপনি খাতায় কলমে কোথাও দেখাতে পারবেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একমাত্র কাজ হচ্ছে সমাজকে সংগঠিত করা। এই সমাজ সংগঠনের কাজে সংঘের স্বয়ংসেবকরা তারা যদি কোনো সংগঠন তৈরি করে সেটা তাদের সংগঠন, তাতে সমর্থন আছে, কিন্তু কোনো শাখা সংগঠনে বিশ্বাস নেই, প্রয়োজনও তো নেই। সংঘের একটাই কাজ, সেই কাজটা শেষ হয়ে গেলে আবার নতুন কাজ ভাবা যাবে। এটা সরসংঘ চালক মোহন ভাগবত নিজে বলেছেন, আমি শুনেছি, নিজে কানে শুনেছি। দেবেশ বাবু ওখানে লিখছেন, আরএসএস এর এখন সমাবেশ লিখেছে, ওটা শাখা হবে, শাখা সংখ্যা 4540, 2026 সালে নির্বাচনের আগে তাদের লক্ষ্য কমপক্ষে 8000-এ পৌঁছানো। এটা টেলিগ্রাফ কাগজের একটা লেখা থেকে উনি নিয়েছেন। আমাদের সাংবাদিক মহলেও আছে জানেন, তারা আরএসএস মানে অচ্যুত, করতে হবে না, কাছাকাছি যেতে হবে না, কিন্তু জানাটা তো দরকার, ইতিহাসটা জানতে হবে। এখন রাষ্ট্রবাদী হওয়া একজন, এখন মানে রাষ্ট্রবাদী সাজা একজন সাংবাদিককে আমি কদিন আগে সংঘের একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, ফিরে এসে তিনি এমন এমন কথা লিখলেন এবং সেখানে খুব গর্বের সঙ্গে লিখলেন, আমি এত বছর সাংবাদিকতা করেছি, সর্বোচ্চ পদে পৌঁছেছি, কোনোদিনও 6 নম্বর মুরলীধর সেন লেনে বিজেপি অফিসটায় যাইনি, 9 নম্বর অভেদানন্দ রোডে কেশব ভবনটায় যাইনি। তাহলে তুমি কিসের সাংবাদিকতা করলে? গোটা দেশটা যেই সংগঠন চালাচ্ছে, যে সংগঠন যা যা বলেছে তার 100 বর্ষ পূরণের আগে করে ফেলেছে, সেটা অযোধ্যায় রাম মন্দির হোক, 3 তালাক তুলে দেওয়া হোক, কাশ্মীর থেকে 370 ধারার বিলোপ হোক, সব হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দখলও হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী, যে সংগঠনের স্বয়ংসেবকরা বেরিয়ে গিয়ে কাজটা করছেন, সেই সংগঠনটা সম্পর্কে জানার কৌতূহল ছিল না। আমি বলছি না সেই সংগঠনটা করতে হবে, বুঝতে হবে, বোঝা অত সোজা নয়। সংঘের
শাখায় যাওয়া যায়, যে কেউ পতাকা, যে কোনো লাল নীল সবুজ গেরুয়া যে কোনো পতাকা নিয়ে যিনি কাজ করেন তিনি পতাকাটা বাইরে রেখে সঙ্গে যেতে পারেন। কিন্তু সঙ্গ যাওয়াই মানে, শাখায় যাওয়া মানে তার সঙ্গের অনুভব এসে যায় না, তিনি সঙ্গের স্বয়ংসেবক হয়ে ওঠেন না। তার একটা পর্যায়ে আছে, আপনার থেকেই হয়, কেউ সার্টিফিকেটও দেয় না যে তুমি আজ হলে। নিজের মন থেকে বোঝা যায় আমি আজ স্বয়ংসেবক হলাম, নিজের থেকে সেবার কাজ করব। চেষ্টাই করলেন না তারা। সেই রকম খবরের কাগজ পড়ে দেবেশ দাস লিখছেন, এবং সিপিএম চাইছে যে এই যে ভাবধারা, যে সঙ্গ বেড়ে চলেছে তার উপরে নাকি নজরদারি চালাবে। কি নজর রাখবে? কি অত সোজা? একটা দল শূন্যে পৌঁছে গেল, তারপরে মুসলমানদের কাঁধে ভর দিয়ে একটি মাত্র আসনে কোনো রকমে জয়, বেশিরভাগ জায়গায় জমানত বাজেয়াপ্ত। তারা বলছে আরএসএস এর উপর নজরদারি রাখতে হবে, ধর্মকর্ম করতে হবে একটু। আর মুসলমান প্রেম, আমি বলছি এখনো পর্যন্ত এই সিপিএম এর পলিট ব্যুরো সদস্য যারা হয়েছেন তাদের নামগুলো বলছি, যারা মুসলিম। 100 বছরের দল কিন্তু কমিউনিস্ট পার্টি। সংঘ স্থাপনা আর কমিউনিস্ট পার্টির জন্ম একই সময়ে। 100 বছরে কাকাবাবু মুজফফর আহমেদ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সেলিম, তালিকা শেষ। কাকাবাবু ছিলেন অবিভক্ত যে কমিউনিস্ট পার্টি তার রাজ্য সম্পাদক। তারপর 60 বছর, 60 বছরে 7 জন রাজ্য সম্পাদক বদল হয়েছে। কোনো দিনও আব্দুর রেজ্জাক মোল্লা বা কোনো খান, কোনো মোহাম্মদ রাজ্য সম্পাদক হতে পারেননি। সিপিএম শূন্যে পৌঁছে যাওয়ার পর বুঝেছে যে আমাদের মুসলমান প্রেম চাই, তারপরে মোহাম্মদ সেলিম। এই ইতিহাস মুসলিম সমাজ মনে রাখেনি মনে করছেন? 60 বছর বাদে কি করেছে সিপিএম এই ভোটের আগে? এই যে প্যালেস্টাইন ইসরায়েলে যে হামলা, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থা করা হচ্ছে এবং তারা নাকি সকলেই মুসলিম, এই সব বলে মুসলিমদের কাছে থাকতে চেয়েছে। যে যে ইস্যুতে সিপিএম এই ভোটে প্রচার করেছে প্রত্যেকটা মুসলিম স্বার্থ জড়িত ছিল। সিপিএম এর ভেতরে এটাও একটা লড়াই ছিল, বেশি করে মুসলমানের দিকে তাকালে উল্টো ফল হবে না তো, হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় করতে করতে সংখ্যালঘুকে মানে তুলে ধরতে গিয়ে নিজেরাই সংখ্যালঘু হয়ে গেছে। এখন চাইছে যে, কারণ তৃণমূল বিরোধী হিন্দু ভোটের 85% কাছাকাছি বিজেপির দিকে এসেছে, আবার মুসলিম ভোটের সবটা পায়নি। তাই দুটো অস্ত্র প্রয়োগ করতে গিয়ে আসলে বেকায়দায় পড়েছে। এখন চাইছে পুজো কমিটি, মন্দির কমিটি, মসজিদ কমিটি, গির্জা কমিটি এসবে সিপিএম ঢুকতে চাইছে, দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই আমি বলছি সিপিএম হইতে সাবধান। আসল উদ্দেশ্য জেহাদিদের প্রশ্রয় দেওয়া, পশ্চিমবঙ্গে একটা জেহাদি আন্দোলন যাতে গড়ে ওঠে তার বীজ বপন করা। তাই মন্দির কমিটি আর বাকিদের বললাম না, তারা যা করবেন করবেন। মেলা কমিটি তাদের সতর্ক থাকতে হবে, দলের লোকেদের এইসবের মধ্যে তারা সম্পৃক্ত করতে চাইবে নানাভাবে, খেয়াল রাখতে হবে। কারণ সিপিএম ঠিক করেছে কোনো ছুতমার গোড়া রাখবে না, সবেতে ঢুকবে। কিন্তু কেউ কি ঢুকতে দেবে? আমার তো মনে হয় দরকার নেই, ওরা জেহাদিদের সঙ্গেই থাকুক না। ওরা মুসলমান ভোট আর কিছুটা হিন্দু ভোট নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হতে চাইছে আগামী দিনে, সেটা হতে দেওয়া ঠিক হবে না। তৃণমূলের অপর পিঠ আরো বিপজ্জনক। একটা আন্তর্জাতিক মতবাদের নাম করে গোটা পৃথিবী থেকে যেটা মানে
ত্যায্য হয়ে গেছে, সবাই ত্যাগ করে দিয়েছে, সেই মতবাদ নিয়ে একটা বিদেশি মানসিকতা তৈরি করতে চেয়েছে। বাঙালি যুবকদের একটা বড় অংশের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ওই বিজাতীয় শিক্ষা। আমাদের স্কুলের কলেজের যে পাঠ্যক্রম সেই সময় তৈরি হয়েছিল, সেটাকে বিজাতীয় করেছিল ওরা প্রথমে। যে দলের নেতা মা সরস্বতীকে ফুল দেওয়াটাকে ননসেন্স বলে মনে করেন। ননসেন্স, কে ননসেন্স? সিপিএম এখন যে মুসলিমদের কাছে যেতে যে কৌশল নিয়েছে সেটা কতটা ঘৃণ্য দেখুন। মানে সেটা আদৌ ওই দলটার প্রতি আদৌ মর্যাদার নয়, যারা 34 বছর একটি সরকারের নেতৃত্ব দিয়েছে সেই দল। আমরা সবাই জানি যে এই ভোটে বামেদের সঙ্গে জোট ছিল আইএসএফ এর, কিন্তু আমরা কেউ খেয়াল করিনি এসডিপিআই নামে একটি উগ্র মৌলবাদী রাজনৈতিক সংগঠন মুসলিমদের, তারাও ছিল সিপিএম এর সঙ্গী। এই দলটা তৈরি করেছিলেন সোশ্যাল ডেমোক্রেটিক ট্রেড ইউনিয়ন নামে ইরাপুঙ্গল আবু বকার। অযোধ্যায় যেখানে রাম মন্দির হয়েছে সেখানে বাবরি মসজিদ আবার নতুন করে বানানোর জন্য যেসব সংগঠন বড় দাবি নিয়েছিল তাদের মধ্যে একটি হচ্ছে এই এসডিপিআই। সাগরদিঘি আসনে এসডিপিআই এর প্রার্থীকে সমর্থন দিয়েছিল বামেরা এই ভোটে 2026 সালের বিধানসভা নির্বাচনে। আবার আইএসএফ সে কি করলো, ক্যানিং পশ্চিম আসনে তৃণমূল থেকে আসা বিখ্যাত একসময় আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর সম্পদ ছিলেন আরাবুল হোসেন, তাকে প্রার্থী করেছিল আইএসএফ। আবার পূর্ব মেদিনীপুরের একটা আসনে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন ওখানকারই জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, কিন্তু আইএসএফ চাপ দেওয়ায় ওই নিরঞ্জন সিহির প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে হয় সিপিএম কে, ওখানে আইএসএফ প্রার্থী দিয়েছে। তার মানে মুসলমানদের কাছে কতটা নতজানু হয়ে এবার ভোট লড়েছে একবার ভেবে দেখুন। মৌলবাদীদের সঙ্গে, মুসলিম মৌলবাদীদের সঙ্গে এই সম্পৃক্ত হতে যাওয়াটা এটা 2021 সাল থেকে শুরু করেছিল কিন্তু সিপিএম। আইএসএফ এর সঙ্গে যখন সমঝোতা করলো, কংগ্রেসও ছিল, কংগ্রেস তো চিরকাল এটা করে এসেছে। আব্বাস সিদ্দিকী যেভাবে মৌলবাদী কথাবার্তা বলছিলেন, এবার নির্বাচনে আব্বাস সিদ্দিকী খুব একটা সক্রিয় ছিলেন না, নৌশাদ সিদ্দিকীর নেতৃত্বেই লড়েছে আইএসএফ, এবং নৌশাদ সিদ্দিকী একেবারে ওই উগ্র মৌলবাদ না ছড়িয়ে কিছুটা কাজের কথাও বলেছেন, এটা ঘটনা। কিন্তু উনি ধর্মকে বাদ দিয়ে রুটি রুজির কথা বলেছেন, কিন্তু রুটি রুজির কথা চিরকাল আমরা বলি করে থাকা সিপিএম নতজানু হয়ে শুধু সিপিএম এর এজেন্ডাই ছিল মুসলিমদের সম্পৃক্ত বিভিন্ন ইস্যুকে ভোটের বাজারে তুলে ধরা। এই যে আরাবুল ইসলামকে প্রার্থী করা, নিরঞ্জন সিংকে বাদ দিয়ে দেওয়া, এগুলো তো মেনে নিয়েছিল তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দল শতরূপ আজকে বুলডোজার আটকাতে চাইছে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য, মেনে নিয়েছিল তো। টিভির আলোচনায় পাউডার মেখে বলেছিলে তো। দীর্ঘমেয়াদী একটা ধর্মনিরপেক্ষ হিন্দু ভোট সিপিএম পেত, সেটা শেষ। তাই এখন হিন্দুদের আরো বেশি করে সিপিএম হইতে সাবধান থাকিতেই হইবে, তা না হলে সমূহ বিপদ। আমি জানি সকলে সতর্ক, কোনো পুজো কমিটি, কোনো মেলা কমিটিতে তাদের জায়গা হবে না। এই যে ডোমকল আসনে বিধায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান, একমাত্র মুসলিম প্রার্থীকে জেতাতে পেরেছে, সেটাও ডোমজুরের মতো আসন থেকে আইএসএফ পাশে ছিল বলে। হুমায়ুন কবিরের প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে। সিপিএম বুঝেছে মুসলিম তোষণ ছাড়া বাঁচা যাবে না। বাঁচো, যে কোনো রাজনৈতিক দলের বাঁচার অধিকার আছে, কিন্তু আরএসএস নিয়ে কিছু ভাবতে যেও না, নজরদারি চালাতে যেও না বাবা, হাঁপিয়ে যাবে। আরএসএস একটা হাতির মতো, কেউ দেখে
পা দুটো চারখানা গম্বুজের মতো, কেউ দেখে বাবা কত বড় কান, কেউ দেখে সুর, কিন্তু গোটাটা কেউ দেখতে পায় না। ওটা নজরদারি চালাতে যেও না, একটু লেখাপড়া করো না বাবা। আমি তো বামপন্থী রাজনীতির বইপত্র ঘেটে পড়ে তারপরে নিন্দা করি। কেমন হয় আরএসএস এর শাখায়, দূর থেকে দেখো না কি কি মৌলবাদ শেখানো হচ্ছে। দেশপ্রেম ছাড়া আর কোনো বর্ণোচ্চারণ হয় কিনা একবার শুনে শোনা বাবা। অত সোজা নয়। 100 বছর ধরে একটা সংগঠন ক্রমশ বড় হতে 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 সমাজের মহিরুহ হয়ে গেছে। সংঘের স্বয়ংসেবকরা শতাধিক সংগঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করছে, তার জন্যই মানুষ গ্রহণ করেছে। এবং আজকে শুধু ভারতে নয়, বিশ্বের অনেক দেশে সংঘের স্বয়ংসেবকদের সেবামূলক কাজে সেখানকার মানুষ খুশি হয়েছে, তারা অংশগ্রহণ করছেন। এই তো বাংলাদেশের যখন গোলমাল হয়েছিল তখন মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য আমার মনে পড়ছে। বাংলাদেশে গোলমালের সময় বলা হয়েছিল মৌলবাদী শক্তি এখন বাংলাদেশকে শেষ করছে। ঠিক কথা। আর এখানে সেটা দেখিয়ে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। ইসলামী বাংলাদেশ হলে ভারতকে হিন্দু রাষ্ট্র করার কথা বলতে সুবিধা হবে। এত অব্দি মেনে নিচ্ছি, পার্টি লাইনে বলছেন হিন্দু রাষ্ট্র না, কোনো দিনও ভারতকে ঘোষণা করার দরকার নেই, এটা হিন্দু রাষ্ট্র। তাই তো এই দেশটার আরেকটার নাম হিন্দুস্থান। হিন্দুত্ব একটি সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারা যেই রাজ্যে, মানে সেই সংস্কৃতির ধারা যে দেশের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আলাদা করে হিন্দুর জন্য কোনো আইন দরকার হয় না, তবু এটা হিন্দু রাষ্ট্র। আর হিন্দু রাষ্ট্র বলেই এখানে সবাই সুখে আছে। এই হিন্দু রাষ্ট্র থেকে ভেঙে যাওয়া বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের অবস্থাটা দেখুন কমরেড। আর কবে দেখবেন? শূন্য হয়ে গিয়েছিলেন, আমি বলেছিলাম এবারেও শূন্যই থাকবে, কিন্তু ডোমকলটা বেরিয়ে গেছে কোনো রকমে। কিন্তু এই বাংলাদেশে যখন গোলমাল, তখন মোহাম্মদ সেলিম আপনি বলেছিলেন আমাদের এখানে মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে আর ওপারে ভারত বিদ্বেষ। কথাটা ঠিক, কিন্তু একবার বললেন না তো ওপারে হিন্দু বিদ্বেষ চলছে। এত হিন্দুর মৃত্যু আপনার চোখে জ্বলল না কমরেড? আপনার দলটার তো মূলত হিন্দুরাই চালাতো, আপনাদের তো কোনোদিনও গুরুত্ব দেয়নি। সিপিএম এর মুসলিম প্রেম গোটা পৃথিবী জানে। একবারও দেখতে পেলেন না, একটিবার নিন্দা করতে পারলেন না যে বাংলাদেশে হিন্দুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে বছরের পর বছর ধরে। বাংলাদেশের সব হিন্দু এখন ভারতে স্বাগত। যে কোনো সময় তারা আসবেন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, এটা আইন। আমি জানি কমরেডদের এখন খুব কষ্ট হবে, খুব কষ্ট, কারণ তৃণমূল নামক এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামক একজন সুযোগ্যা ছাত্রী তবু ক্ষমতায় ছিল, মাঝে মধ্যে ফিশ ফ্রাই, চপ কাটলেট খাওয়াতো, কিন্তু এখন আর কিচ্ছু হবে না। হিন্দুরা সতর্ক থাকবে, তবু আমি বলছি সিপিএম হইতে সাবধান। আর মৌলবাদীদের ওষুধ দরকার, কড়া ডোজের ওষুধ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন আর সাবধানেও থাকবেন।